আসসালামু আলাইকুম। আজকে ডে 6 এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। কারণ তোমরা কিন্তু জানো যে তোমাদের যে শো হয়েছিল, তোমাদের শো হয়ে কিন্তু বলেছিল যে এক সপ্তাহ টানা আমাদের এই বোর্ড এমসিকিউ সলভ ক্লাসগুলো হবে। তো তোমার শো হয়ে টানা 5 দিন ক্লাস নিয়ে অ্যাকচুয়ালি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। তো এই জন্য আমি আজকে তার প্রক্সি ক্লাস নিতে এসেছি। তো যেহেতু প্রক্সি ক্লাস নিতে এসেছি, তার মধ্যে বুঝতে পারছো যে তার বদলে আমি এসেছি, এটাকে বলা হয় প্রক্সি ক্লাস। তো যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমরা খুবই দ্রুত জয়েন হয়ে যাও আমাদের এই লাইভ ক্লাসটিতে এবং তোমরা তোমাদের বন্ধুদেরকেও মেনশন করে ফেলো। তো যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। ওকে, আমি একটু দেখি যে তোমরা অ্যাকচুয়ালি কে কোথায় থেকে আমাদের আজকের এই লাইভ ক্লাসটিতে জয়েন করছো। আচ্ছা হ্যাঁ, অনেকে সালাম দিচ্ছ, প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। আর যারা তোমরা আমাদের এই ক্লাসটিতে আছো তারা প্রত্যেকে কিন্তু অবশ্যই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবে এবং সাথে সাথে তোমাদের নিজ টাইমলাইনে শেয়ার করে দিবে। কারণ যেহেতু আমরা এখানে টানা প্রশ্ন ব্যাংক সলভ করিয়েছি, তার মানে তুমি যদি একটা ক্লাস রেখে দাও তাহলে বাকি ক্লাসগুলো তুমি কিন্তু খুঁজে পাবে। প্রত্যেককে ওকে, হ্যাঁ, আমাদের সাথে অনেক স্টুডেন্ট অলরেডি অ্যাড হয়ে যাচ্ছে। যারা সালাম দিচ্ছ প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আর আজকে কিন্তু আমরা ডে 6-এর মধ্যে দেখো যে চট্টগ্রাম বোর্ড 2019 উচ্চতর গণিত প্রথম পত্র এখানে লিখে দেওয়া আছে। তোমার শো হয়ে যেহেতু সবসময় সেকেন্ড পেপারে বেশি ক্লাস নিয়েছে, এই জন্য সে সেকেন্ড পেপারে ক্লাসগুলো বেশি নিয়েছে। আর আমাকে বলো যেহেতু আমি একটু অসুস্থ, সেহেতু ফার্স্ট পেপারে এই ক্লাসটা তুই নিয়ে নেন। এই আমি চলে আসলাম তোমাদের ক্লাস নিতে। আর যেহেতু অনেক দিন ধরে তোমাদের সাথে লাইভ ক্লাসে দেখা হচ্ছে না, এই জন্যই কিন্তু আজকে আমাদের এই লাইভ ক্লাসে আমি চলে এসেছি। ওকে, হ্যাঁ, তোমরা কিন্তু অনেকে যুক্ত হয়ে গিয়েছো। আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করে দিব। আজকে এই কথা কোনো বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি? পোলাপান এত কম কেন? পোলাপান আসে না কেন? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তোমাদের শুভে বলছে তোমরা নাকি রেগুলার না, তোমাদের কিন্তু রেগুলার হতে হবে। তো কারণ আজকে যেহেতু ফ্রাইডে আর আজকে কোনো খেলা আছে, আজকে তো কোনো খেলাও নাই, তাই বলে তোমরা এত কম থাকবে কেন? এটা তো হতে পারে না। তোমরা এখনই খুবই দ্রুত তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দাও। মেনশন করা শেষ হলে আমরা ক্লাসে চলে যাব। তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দাও। আচ্ছা, অনেকে লিখছে পুরান ঢাকা থেকে, এখান থেকে, ওখান থেকে। আচ্ছা গুড, তোমরা অনেকে অনেক জায়গা থেকে ক্লাস করতেছো। কারণ আমরা জানি যে সারা বাংলাদেশে আমাদের বন্দি পাঠশালাতে ক্লাস করে, সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আমাদের বন্দি পাঠশালাতে কিন্তু ক্লাস করে থাকে। তো আমরা সময় নষ্ট করবো না, কারণ যেহেতু ফ্রাইডে আজকে দেখা যাচ্ছে অনেকে ঘুমাচ্ছে, অনেকে বিভিন্ন কাজ রাখে, কিন্তু আমরা তোমাদের জন্য কিন্তু কমিটমেন্ট যেহেতু দিয়েছিলাম, কমিটমেন্ট অনুযায়ী আমরা কিন্তু ক্লাসে চলে এসেছি। ওকে, তো প্রথমে আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি যে আমাদের এইচএসসি 2022 শর্ট সিলেবাস 2.0 যে ব্যাচটি আছে সেটা কিন্তু আগামীকাল থেকে কিন্তু ফাইনালি ক্লাস শুরু হতে যাচ্ছে। তো যেহেতু আগামীকাল থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে, তো তোমরা এখনও যারা অ্যাডমিট হয়নি, আগামীকালেই কিন্তু তোমরা আমাদের এই কোর্সটাতে কিন্তু অ্যাডমিট হয়ে যেতে পারবে। সো আর দেরি না করে তোমরা খুবই দ্রুত কিন্তু এই শর্ট সিলেবাস 2.0-তে অ্যাডমিট হয়ে যাবে। ইয়াসিন, তুই কি কিছু বলবি? আচ্ছা, ইয়াসিন কিন্তু আজকে ভাবে পেয়ে যাচ্ছে। এই পাশে যা। সো তোমাদেরকে আমি আবারও রিমাইন্ডার করে দিচ্ছি যে আগামীকাল থেকে আমাদের শর্ট সিলেবাস 2.0 এর ক্লাস শুরু। সো 22 ব্যাচের যারা আছো তাদের অবশ্যই এই কোর্সটিতে এনরোল করা উচিত। আর একটা মজার অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমাদের জন্য না, সেটা হচ্ছে তোমাদের ছোট ভাই বোনদের জন্য যারা এসএসসি ক্লাস 9 অথবা ক্লাস 10-এ রয়েছে। তাদের জন্য কিন্তু আমি, কাব্য ভাইয়া, এয়ার ভাইয়া, শুভ ভাইয়া, আমরা কিন্তু সেরা কলেজ প্রোগ্রাম অনুষ্ঠিত করতে যাচ্ছি, যেটা ঈদের পর ক্লাস শুরু হবে। বাট আমরা নেক্সট উইক থেকেই আমরা প্রাথমিকভাবে ক্লাস নেওয়া শুরু করে দেবো। সো তোমাদের ছোট ভাই বোনদেরকে অবশ্যই জানিয়ে রাখবে যে আগামী উইকে কিছুক্ষণের মধ্যেই রুটিন পাবলিশ হয়ে যাবে এসএসসির। আগামী উইকে ইয়াসিন ভাইয়া, কাব্য ভাইয়া, এয়ার ভাইয়া, শুভ ভাইয়া কিন্তু তোমাদের ক্লাস নিবে, মানে এসএসসি অথবা ক্লাস 9 বা ক্লাস 10 যারা আছো, মানে 3 ক্লাসেরই স্টুডেন্ট আমাদের ক্লাস করতে পারবে। হ্যাঁ, সেরা কলেজ প্রোগ্রাম। বাট আগামী উইকে আমরা কিন্তু শুরু করছি, আর এই প্রোগ্রামটা কিন্তু একদম ফ্রি। মানে অনেক কোচিংয়ে দেখতেছি যে সেরা কলেজে প্রোগ্রামের জন্য টাকা নিয়ে ভর্তি করতেছে, বা অনেকে ভর্তি হয়ে গেছো বা হবা বলে ডিসিশন নিচ্ছ। সো তাদেরকে আমি বলছি, আকুলভাবে বলছি,
এটাই যে কোথাও ভর্তি হইও না, কারণ ইয়াসিন ভাইয়া, কাব্য ভাইয়া, এয়ার ভাইয়া, শুভ ভাইয়া এই কোর্সটি মানে আমরা 4 জনই নিব সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে নিব। সো ভাইয়া তোমাদের রিকোয়েস্ট করব যে তোমাদের ছোট ভাই বোনদেরকে শুধু শুধু টাকা খরচ করে কোথাও এনরোল করাও না, কারণ আমরা আছি তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটি এনরোল করতে দেওয়ার জন্য। সো এখানে কিন্তু পার্সোনালি লাইভ নিব আমরা 4 জনই। সো যারা যারা ছোট ভাই বোনদেরকে ভর্তি করানোর জন্য আগামীকাল রেডি ছিল তারা কিন্তু এই প্ল্যান বাতিল করে দাও, কারণ বন্দিবাসালা কিন্তু সেরা কলেজ প্রোগ্রামটা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে আসতেছে। সো সবাইকে জানিয়ে দিও এই ব্যাপারটা, কারণ সেরা কলেজ নিয়ে অনেকে অনেক রকম ব্যবসা করে, বাট বন্দিবাসালা শুরু থেকে প্রতিজ্ঞাবদ্ধ ছিল স্টুডেন্টদেরকে বেস্ট সার্ভিস দিয়ে যাবে। সো আমরা এই প্রতিজ্ঞাবদ্ধতা থেকেই কিন্তু আমরা এটা চিন্তা করলাম যে সেরা কলেজ প্রোগ্রামটি সবার জন্য ফ্রিতে যেন হয়, কারণ একটা ভালো কলেজে চান্স পাওয়া নিয়ে আমরা অন্তত বিজনেস করতে পারি না। দ্যাটস ওয়াই আমরা চাই যেন আমাদের হাত ধরে তোমরা ভালো কলেজে চান্স পাও, এরপর ইন্টারমিডিয়েটে আমাদের সাথেই তোমরা থাকো। এই কারণে আমরা চাই আমাদের জার্নিটা মানে তোমাদের জার্নিটা সেরা কলেজ ভর্তি হওয়া থেকেই আমাদের বন্দিবাসালার সাথে শুরু হোক। অনেক কথা বলছিস, ক্লাসের অনেক সময় নষ্ট করে ফেলেছিস। তুই কি বাইরে যাচ্ছিস? আচ্ছা, আমরা কিন্তু আজকে বাইরে ঘুরতে যাবো রাতে বেলা। চিল্লাচিল্লি করিস না আবার পরে। না, নক দিতে পারবো না। আচ্ছা যাই হোক, আমরা আমাদের ক্লাস এখনই শুরু করে দেবো। তো প্রথম প্রশ্নে আমরা চলে আসি। আমাদের আজকে ডে 6-এর প্রথম প্রশ্নে বলা হয়েছে, এখানে একটা দেখো সরলরেখার সমীকরণ দিয়ে দেওয়া হয়েছে যে x + y + 3 = 0। উপরোক্ত সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমি প্রথমে আগে এই সরলরেখাটা লিখে ফেললাম, x + y + 3 = 0। তো আমরা প্রত্যেকে জানি যে এটাকে অ্যাকচুয়ালি আমরা যদি এখানে আমাদেরকে কত ডিগ্রি মানে অ্যাকচুয়ালি এখানে আমরা ঢাল বের করতে বলছে, তো আমরা এখানে x এর সহগ বাই y এর সহগ মাইনাস x এর সহগ বাই y এর সহগ দিয়েও করতে পারি। আবার নর্মালি আমরা যেখানে চিন্তা করি যে y = mx, তোমার y = mx + c, এভাবে আমরা করতে পারি -x - 3 এটা। তাহলে এখানে আমরা কিন্তু বলতে পারি যে -1x - 3। তার মানে অ্যাকচুয়ালি দেখো যে তোমার এখানে কিন্তু কত আছে বলো তো, -1। তার মানে এখানে যেহেতু -1, তার মানে অ্যাকচুয়ালি এটা কি বলতো m, কারণ কি যে y = mx + কি বলতো c, এরকম আমরা একটা ফর্মে জানি। তাহলে m = কত বলতো -1। আর তোমাকে যেহেতু তারা বলছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কিন্তু জানি সবাই যে ঢাল মানে m = কি বলতো tan θ। তাহলে তোমার m কত -1 ইকুয়াল হচ্ছে কত tan θ। তাহলে অতএব থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স -1। আর tan ইনভার্স -1 বলতে অ্যাকচুয়ালি কত ডিগ্রি বলো তো, 135 ডিগ্রি। আচ্ছা আমি তোমাকে এখানে অ্যান্সারগুলো দেখাচ্ছি, 135 ডিগ্রি। তার মানে এটার অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো 135 ডিগ্রি। তার মানে আমরা কিন্তু নর্মালি সকলে জানি যে y = mx + c, এটা আমরা ক্লাস 9-10 এর হায়ার ম্যাথ থেকে শিখে এসেছিলাম। তো অ্যাকচুয়ালি সেটাই আমাকে বলছে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেখান থেকে আমি পেয়ে গিয়েছি কত m -1। আর আমরা প্রত্যেকে জানি যে m = কি লেখা যায়, tan θ লেখা যায়। তাহলে θ = কি tan ইনভার্স -1, আর tan ইনভার্স -1 বলতে অ্যাকচুয়ালি কি 135 ডিগ্রি। তোমরা এটা ক্যালকুলেটর চাপলেও কিন্তু অ্যান্সারটা বের হয়ে আসবে। সো আমরা কিন্তু বলতে পারি যে এটার সঠিক অ্যান্সার হচ্ছে 135 ডিগ্রি। সো তুমি একটু চিন্তা করে দেখো, একটা নর্মাল একটা ম্যাথ, কিন্তু সমস্যাটা হচ্ছে অনেকে আছে যে tan ইনভার্স -1 বলতে আসলে কত ডিগ্রি তারা সেটাই ভুলে যায়। এটাই হচ্ছে আসলে এখানে মেইন কথা, যে আসলে কত ডিগ্রি এটা তুমি যদি ভুলে যাও তাহলে কি হবে, তাহলে তুমি অবশ্যই পারবে না। ব্যাপারটা ঠিক এরকমই দাঁড়াচ্ছে। তারপরে তোমাকে এই মানগুলো যদি তুমি মনে রাখতে পারো, কিছু কিছু মান মনে রাখলে তুমি কিন্তু অবশ্যই পরীক্ষাতে আসলে কিন্তু ইজিলি পেরে যাবে। তো আমি লক্ষ্য করতেছি তোমরা কিন্তু অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছ। তো যারা প্রত্যেকে সঠিক অ্যান্সার দিচ্ছ, তো বুঝতেই পারতেছি যে তোমরা অ্যাকচুয়ালি এরকম ঢাল সংক্রান্ত যে কোনো ম্যাথ দিলে অবশ্যই পারবে। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাবো। নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেনে তোমার আব্দুর রহমানের ল্যাপটপে খুব সমস্যা টিভিতে। x + y + 3 = 0 আগে সরলরেখায় বলছে উপরোক্ত সরলরেখাটি দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত। এটা আমি জীবনে বলবো না কত, তোমরা নিজেরা বলবা যে খণ্ডিতাংশের পরিমাণটা অ্যাকচুয়ালি কত। y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত? অনেকে বলছো 3, অনেকে 3 বলেছো নাকি? অনেকে অ্যান্সার বলেছে 3, যে y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 3। দেখি সবাই কি অ্যান্সার দাও। ডি তাতে অ্যান্সার দাও, দেখি কি অ্যান্সার দিচ্ছ কে। ওকে, হ্যাঁ সবাই 3 দিচ্ছ, অনেকে দেখছো -3, অনেকে ডি, সবাই আমাদের একজন আবার আর্জেন্টিনা দিছে পতাকা, বুঝলাম না কাহিনী কি।
তো তোমরা খুব দ্রুত তোমাদের অ্যান্সার দিয়ে দাও যে তোমরা অ্যাকচুয়ালি এখানকার অ্যান্সারটা কত বলবে। ওকে, -3 হবে ড্যাম শিওর। ওকে, অনেকে ম্যাক্সিমাম অনেকে লিখছিল 3, কিন্তু ভাইয়া এখানে নর্মালি বোঝা যাচ্ছে যে আসলে যে +3, তো অনেকে বলতে আচ্ছা ঠিক আছে সি এর মান তো +3, কিন্তু ভাইয়া তোমাকে তো প্রথমে এটাকে সাজিয়ে নিতে হবে, তাই না? যে y = mx + c, ঠিক এইভাবে যে y যে বাকিটাকে পাশে নিয়ে যেতে হবে। এখন তুমি আমাকে এখানে একটু বলো তো যে এখানে অ্যাকচুয়ালি খণ্ডিতাংশের পরিমাণটা বলতে কি এই সিটাকে বোঝাচ্ছে না? সি বলতে কি এখানে আসলে +3 নাকি -3? ভাই সি বলতে এখানে হচ্ছে আপনার -3। তার মানে মনে রাখবা যে এখান থেকে দেখে বললা যে সি এর মান হচ্ছে +3, তাহলে কিন্তু টোটালি ভুল। তার মানে মনে রাখবা যে এখানে আমরা খালি চোখে মনে হচ্ছে অ্যান্সার ডি, কিন্তু ভাইয়া এটা আসলে অ্যান্সার হচ্ছে কি বলতো এ। আসলে অ্যাকচুয়ালি এটাই ভুল হয়ে থাকে আমাদের, যে আমরা যদি তোমার একটু চেক না করে ভালো মতন করে তাহলে কিন্তু দেখা যাবে তুমি ভুল করেই ফেলতেছো। তো এরকম টাইপের অঙ্কই কিন্তু সবসময় পরীক্ষাতে দিয়ে থাকে, যে তুমি ভুল করবা এই টাইপের অঙ্ক তোমাকে দিবে। বোর্ড পরীক্ষা সেমভাবে করে, বিভিন্ন ইউনিভার্সিটিতেও সেমভাবে প্রশ্ন করে থাকে। এবার আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদেরকে বলেছে যে একটা বৃত্তে কেন্দ্র দিচ্ছে, কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণটা কত হবে? ওকে, তো আমরা প্রথমে একটা কাজ করব। কি কাজ? যে আমাদেরকে বলা হয়েছে যে একটা বৃত্ত আছে যেটা এক্স অক্ষকে স্পর্শ করবে। ওকে, একটা বৃত্ত অঙ্কন করলাম যেটা হচ্ছে আমার এক্স অক্ষকে স্পর্শ করবে। একটু বোঝার চেষ্টা করো, যেহেতু এটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এখান থেকে আমি এখানে একটা লম্ব টান দিলাম। তোমরা বলো অবশ্যই এটা তো বৃত্তের ব্যাসার্ধ হিসাবে পড়ে। এখন কথা হচ্ছে এইটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে অ্যাকচুয়ালি 3। কারণ আমরা মনে রাখবো যে একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ হচ্ছে তার কোটির সমান। আবার বলছি, বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করবে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে তার কোটির সমান। এটাকে আমরা অনেকে জানি যে একটা বৃত্ত আছে এক্স অক্ষকে স্পর্শ করছে, এটা হলো x, y, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তার কোটির সমান। এটা একটু মাথায় রাখতে হবে। আর বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করতো তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ তার ভুজের সমান। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। সো আমরা এখান থেকে কিন্তু বুঝে গেলাম যে বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করেছে, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তার কোটির সমান। ওকে, 3। এখন কথা হচ্ছে ভাইয়া, একটা বৃত্তে যদি তুমি সমীকরণ নির্ণয় করতে চাও তাহলে অবশ্যই ওই বৃত্তে কি কি প্রয়োজন? ওই বৃত্তের আমার দরকার হচ্ছে কেন্দ্র এবং কি বলতো ব্যাসার্ধ। তাহলে আমি এখন একটা কাজ করি, আমি কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি। তাহলে আমি বললাম যে x - h হোল স্কোয়ার, x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি r স্কোয়ার। ভাই এটা কেমনে পাইলাম? যে ভাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল হচ্ছে r স্কোয়ার, আমাদের মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তার মানে মূল বিন্দুগামী না হয়ে যদি যে কোনো একটা কেন্দ্র হয় তাহলে অবশ্যই বলবো x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল কি r স্কোয়ার। সো অবশ্যই আমরা এখন এটাকে ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে এখন তুমি x স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 4 প্লাস y স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল হচ্ছে 9, 9 9 কাটাকাটি চলে যাবে। x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস হচ্ছে 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। তার মানে দেখো যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ওই বৃত্তের একটা কি বলতো সমীকরণ, ওই বৃত্তের সমীকরণ। এখন কথা হচ্ছে এখান থেকে আমাকে তারা বলছে যে বৃত্তটি দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত। এখন ভাই y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ মানে কি বলতো? সূত্র হচ্ছে 2√f² - c। এই সূত্র হয়তো বা অনেকের মনে নাই, আর অনেকের কিন্তু মনে আছে যে আমাদের y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে 2√f² - c। আর যদি বলা হয় x অক্ষের খণ্ডিতাংশ তাহলে বলা হয়তো কি বলতো 2√g² - c। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমার f এর মান লাগবে আর c এর মান লাগবে। তো এই যে c এর মান আমার 4 আছে আর আমার এখন f এর মান লাগবে। মনে রাখবে এখানে তুমি যে f এর মানটা বের করো তাহলে জিনিসটাকে এভাবে নিতে পারো যে হচ্ছে তোমার 2fy আর 2g। আচ্ছা, এখান থেকে আমি এভাবে বললাম যে তোমার একটু সাজাই নি লাইনটা, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বললাম যে x স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার প্লাস 2gx, 2gx, ঠিক আছে, প্লাস 2fy প্লাস 4 ইকুয়াল 0। কারণ আমরা কিন্তু জানি যে বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে তোমার x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। আমি কিন্তু ঠিক এভাবে সাজিয়েছি যে প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে এখন তুমি এখান থেকে অবশ্যই বলবে যে 2√f² মাইনাস হচ্ছে c,
তাহলে 2f এর মান কত এখানে -3, তাকে স্কোয়ার করলে কত হবে 9, 9 মাইনাস c এর মান কত 4, তার মানে হচ্ছে 2√, কত বলতো 5। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক এরকম যে y অক্ষে খণ্ডিতাংশের পরিমাণটা তুমি যদি ডিরেক্ট এই সূত্রে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু পাবে না। কেন? কারণ তোমার অ্যাকচুয়ালি c এর মানটা জানা নেই, একই রকম তোমার কিন্তু f এর মানটা এখানে জানা থাকতেছে না। তার মানে আমাদেরকে এইভাবে কাজটা করার পরে আমাকে অ্যাকচুয়ালি এখানে c এর মানটাকে বের করে নিয়ে আসতে হবে। তার মানে আমাকে এখানে অ্যাকচুয়ালি আগে তোমার বৃত্তের সমীকরণটা নিয়ে আসতে হবে, বৃত্তের সমীকরণটা নিয়ে আসার পরে ওখান থেকে c এর মানটা খুঁজে দেন আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগতেছে। তার মানে অঙ্কটা তোমার কাছে একটু বড় মনে হতে পারে, অঙ্কটা একটু বড় মনে হতে পারে, কিন্তু মনে রাখবে ভাইরা যে এই টাইপের অঙ্কই কিন্তু বিভিন্ন ভার্সিটিতে এমসিকিউতে কিন্তু আসে, এরকম টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষাতে এমসিকিউতে আসে। সো আমি যদি এখন একটু তোমাকে বলি যে এটা অ্যান্সারটা কত, তুমি দেখবা যে এটা অ্যান্সার কত সি 2√5, 2√5। তার মানে আমি আবার বলবো এরকম টাইপের অঙ্ক দেখলে তুমি প্রথমে আগে ওই বৃত্তের সমীকরণটা বের করবা, করার পরে তুমি সেখান থেকে তোমার সি এর মানটা প্রয়োজন পড়বে, সেই সি এর মানটা তোমার অ্যাকচুয়ালি এখানে দরকার কিন্তু, কারণ খণ্ডিতাংশের পরিমাণ বের করার জন্য আমাদের সি এর মানটা জানা লাগবে। ওকে, তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝে গিয়েছো। এরপর আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাবো। পরবর্তী ম্যাথে খুবই খুবই মজার একটা ম্যাথ, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের একটা ম্যাথ। আর আমরা জানি যে আমাদের অনেকের ইন্টিগ্রেশনের প্রবলেম থাকে, কিন্তু এই ম্যাথটা আমি তোমাকে যে নিয়মে বুঝাবো আশা করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, দেখি কীরকম নিয়ম। তোমাকে দেওয়া আছে sin টু দি পাওয়ার 4x, তো আমি বললাম এখানে sin x, তারপর হচ্ছে পাওয়ার 4 cos x dx। তো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না, তাই না? এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না, যে এখানে 4 লেখা যা কথা উপরে 4 লেখা কি বলতো একই কথা, তো কোনো প্রবলেম নাই। ওকে, তো এখন আমি এখানে তোমাকে যে নিয়মটা শিখাবো সেটা অ্যাকচুয়ালি কীরকম সেটা দেখো। আমি তোমাকে বললাম যে আচ্ছা ভাই বলো তো যে এইটার ইন্টিগ্রেশন কী হবে, x টু দি পাওয়ার n dx। তুমি আমাকে বললো ভাই এটা ইন্টিগ্রেশন কেন পারবো না, এটা ইন্টিগ্রেশন হচ্ছে আপনার x টু দি পাওয়ার n+1 ডিভাইড বাই হচ্ছে n+1 প্লাস হচ্ছে c, কারণ এটা আমাদের ইন্টিগ্রেশনে একদম প্রথম একটা সূত্র, তাই না? প্রথম একদম একটা সূত্র। ওকে, তো এখন আমরা এই জিনিসটাকে একটু নর্মালি চিন্তা করব। কীভাবে নর্মালি চিন্তা করব? যে আমি তোমাকে বললাম যে আচ্ছা ভাইয়া এখানে কি আমি একটা 1 চিন্তা করতে পারি? তুমি বলো কেন পারবেন না ভাই? অবশ্যই পারবেন, যে কোনো কিছুর সাথে একটা 1 চিন্তা করাই যায়। ওকে, এরপর আমি বললাম যে আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, এখানে আমি x দিব, উপরে n, এখানে 1, কারো কোনো প্রবলেম আছে না ভাইয়া? এটা তো আগেরটার মতোই হলো, ভেরি গুড। তাহলে এখন তুমি একটু চিন্তা করো, কি চিন্তা করব? আমার এখানে কে ছিল বা এখানে আমার ছিল হচ্ছে x, এখন এই যে x যে আছে তার ডিফারেন্সিয়েশনটা কি এখানে আছে কিনা? তুমি এখন মাথা চুলকাতে যাচ্ছে, তাই তো? ইন্টিগ্রেশন কিন্তু ভেতরে হলো ডিফারেন্সিয়েশনের কাজ। তুমি এখন বলো আসলে তো ভাইয়া এখানে x, এখানে 1, তার মানে অ্যাকচুয়ালি x এর ডিফারেন্সিয়েশনটা এখানে আছে, সেটা হচ্ছে কত 1। তার মানে যদি আমি কখনো এরকম দেখি যে x এর ডিফারেন্সিয়েশনটা পাশে গুণ অবস্থাতে আছে, আর n মানে হচ্ছে যে কোনো পাওয়ার থাকবে, যে কোনো যদি পাওয়ার থাকে, তখন আমি সেটার অ্যান্সার ডিরেক্ট বলতে পারবো যে আমার এই মেইন ফাংশনটা থাকবে এখানে, তারপর উপরে 1 পাওয়ার বেড়ে যাবে, নিচেও উপরেরটা এখানে কপি করে বসে যাবে। তাহলে আমি যদি এই জিনিসটা তোমাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে তুমি এখন এই জিনিসটাকে ভালো মতো বুঝো। প্রথম ব্যাপারটা হচ্ছে এখানে sin x, এখানে হচ্ছে cos x, আর এটা হচ্ছে আমার n। তার মানে x এর বদলে কাজ করতেছিল sin x, এখানকার 1 এর বদলে কাজ করছে কি cos x কাজ করতেছে। এখন কথা হচ্ছে ভাইয়া এই x এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বা তার ভিতরে ডিফারেন্সিয়েশনে কাজ করবে। এখানে x তার ডিফারেন্সিয়েশনের পাশে গুণ অবস্থায় ছিল, কারণ আমি তোমাকে বললাম বলো তো এখানে কে আছে? sin x, পাশে কে আছে ভাইয়া? cos x। তার মানে এখন কথা হচ্ছে sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি cos x পাওয়া যায় নাকি যায় না? তো অবশ্যই ভাইয়া sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। তার মানে যেহেতু sin x এর ডিফারেন্সিয়েশন cos x আর এখানে x এর ডিফারেন্সিয়েশন 1 ছিল, তার মানে আমার মেইন সূত্রের মধ্যে কিন্তু x চলে আসছিল, মেইন ফাংশনটা। তার মানে sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তার মানে আমরা অ্যান্সারের মধ্যে আমি আগে sin x লিখবো। কেন? কারণ যদি এখানে cos x এখানে যদি x লিখছিলাম, তাহলে এখানে sin x লিখবো, এরপর একটা ব্র্যাকেট দিয়ে দেবো। এরপরে হচ্ছে এখানে যে পাওয়ারটা ছিল তার থেকে 1 বেড়ে যাবে, নিচে ওটা কপি হবে, তাহলে এখানে কি 4, তাহলে 4 + 1, তার মানে 4 + 1 মানে কত হবে? 5, নিচে কত হবে? 5, প্লাস হচ্ছে কত? 6। এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তার মানে ব্যাপারটা ঠিক এরকম যে আমার যদি কখনো দুটা ফাংশন থাকে, প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশনটা পাশে যদি গুণ অবস্থা থাকে এবং এখানে যদি যে কোনো পাওয়ার থাকে, তাহলে তার অ্যান্সার যদি এটা হয়, আমি এখন এটাকে ফরম্যাট হিসেবে চিন্তা করে আমরা এখন এরকম টাইপের যে কোনো ধরনের আমাদেরকে এমসিকিউ দিলে আমরা কিন্তু এখন অবশ্যই করতে পারবো। ওকে, তাহলে এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি এটার অ্যান্সারটা কত। দেখো অ্যান্সারটা বি, আমি কিন্তু বিটাই তোমাকে বলছি। দেখো এই যে 1/5 সামনে নিয়ে আসবা, sin টু দি পাওয়ার 5x। অ্যাকচুয়ালি তুমি এটাকে সাজায় লিখলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি এই বি এর মতো কিন্তু পেয়ে যাবে। তো আমি আশা রাখতে পারি যে তোমাকে আমি এই টেকনিকটাতে বুঝাতে পেরেছি যে আমার যদি কখনো এরকম ফরম্যাটে কিছু থাকে, তাহলে আমি অবশ্যই কিন্তু
এভাবে এরকম ফর্মে থাকলে এই টাইপের যে কোনো ম্যাথ আমরা কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবো। ওকে, আশা করি আমি তোমাদের প্রত্যেককে এই ম্যাথটি বুঝাতে পেরেছি যে এরকম ইন্টিগ্রেশনের যদি এরকম টাইপের কোনো ম্যাথ থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই করতে পারবে। ওকে, অ্যান্সার আমাদের বি, আর বিতে হচ্ছে ব্রাজিল। এবার চলে আসে হচ্ছে 86 নাম্বার, আমরা পরবর্তী ম্যাথে চলে এসেছি। তো এখানে তোমাকে তারা বলছে যে এই বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের ঢাল কোনটি। তো যেহেতু আমি তোমাদের বেসিকটা বুঝাচ্ছি না, আমি তোমাকে নর্মালি বলতেছি। তোমাকে বলা আছে হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে 2x স্কোয়ার। তো তুমি একে সাজিয়ে লেখো 2x স্কোয়ার মাইনাস y ইকুয়াল টু কত 0। তো অ্যাকচুয়ালি তোমাকে কি বলছে বলতে এর স্পর্শকে ঢালটা বের করতে বলছে। তো আমরা কিন্তু যদি এটার স্পর্শকে তোমাকে ঢাল বের করতে বলে, এটা অ্যাকচুয়ালি অনেকগুলো নিয়ম আছে। তোমাকে কোন নিয়মটা শেখাবো দেখি। x ইন্টু x1 আর y থাকলে y প্লাস y1/2। তুমি একটু চুপ থাকো, আমি আগে একটু দেখে নিই যে তোমাকে কোন নিয়মে আমি করাবো অঙ্কটা। তাহলে হচ্ছে 2x x1 থাক বৃত্তের ক্ষেত্রে। ওকে, তা আমরা এখানে যে টেকনিকটা ফলো করবো, তুমি প্রথমে লক্ষ্য করো তোমাকে একটা বক্ররেখা দেওয়া আছে যে 2x স্কোয়ার ইকুয়াল টু y। তাহলে আমি লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস y ইকুয়াল টু যেটা আমি লিখতে পারি। তা আমরা প্রথমে একটা কাজ করব। কি কাজ করব? প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে একবার আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তার মানে আমি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে dy/dx করব। আবার বললাম প্রথমে কি করব, dy/dx করব। এখন তুমি এটাকে এখন ডিফারেন্সিয়েশন করবা। তো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অব্যক্ত ফাংশন। আমি আবার বলতেছি এটা কি ফাংশনটা অব্যক্ত ফাংশন। অব্যক্ত আবার কি? অব্যক্ত মানে হচ্ছে ভাইয়া যে ফাংশনের মধ্যে এক্সও থাকবে এবং ওয়াইও থাকবে তাকে বলা হয় কি অব্যক্ত ফাংশন। তাই এই অব্যক্ত ফাংশনে আসলে ডিফারেন্সিয়েশন করার নিয়মটা আমি তোমাকে শর্টকাটে বলে দিচ্ছি। আজীবন এখানে একটা মাইনাস দিবা, আজীবন কি দিবা মাইনাস দিবা। মাইনাস দেওয়ার পরে উপরে তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আর নিচে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা? ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো যখন তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে তখন এক্স বাদে বাকি সবই ধ্রুবক। আর যখন তুমি নিচে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে তখন তুমি ওয়াই বাদে বাকি সবই ধ্রুবক বলবা। তাহলে এখন আমি উপরে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এবার লিখলাম নিচে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? ওয়াই এর সাপেক্ষে। এটা অ্যাকচুয়ালি ফর্মুলা যে এখানে একটা মাইনাস দিব আর যে ফাংশনের মধ্যে তুমি দেখবা সমীকরণের মধ্যে এক্স ওয়াই থাকবে তাকে তুমি অব্যক্ত ফাংশন বলবা। তো উপরে একটা আজীবন একটা মাইনাস, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আর তুমি আমাকে বলে এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে ভাইয়া? যে 4x হচ্ছে। আর ওয়াই কে করলে কি হবে? 0। কারণ মনে রাখবা এক্স বাদে বাকি সব কিছু কি চিন্তা করবা? ধ্রুবক। তার মানে ওয়াই একটা ধ্রুবক, ধ্রুবককে করলে কি হবে? 0 হবে ডিভাইড বাই। এবারে ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে মানে এখানে এক্স আছে না, এক্স হলো 0। কেন? কারণ এটা একটা ধ্রুবক, ধ্রুবক ধ্রুবক আছে, ধ্রুবক আছে, তার মানে 0। মাইনাস ওয়াই মানে কত কত? -1 হচ্ছে এখানে। ওকে, তাহলে আমি এখন মাইনাস মাইনাস কাটে দিলাম 4x। এখন তোমার এখন তুমি চিন্তা করো জাস্ট তুমি 4x পেলে, এটা কিন্তু তোমার অ্যান্সার না। তোমাকে যখন তারা ঢাল বের করতে বলছে তুমি অবশ্যই কিন্তু ওই যে একটা বিন্দু দেওয়া আছে না -1 -2, তার মধ্যে তুমি যে কোনো একটা বিন্দু তোমার কাজে লাগতেছে, একটা স্থানাঙ্ক, সেটা কত? -1 কাজে লাগতেছে। x এর জায়গায় -1 বসিয়ে দাও, 4 × -1, কারণ তোমাকে -1 আর -2 ওই বিন্দু নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া আছে, তারপর হচ্ছে -4। আমি লাইনটা আরেকবার বলতেছি। প্রথমে তুমি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে সরলরেখাটা ঠিকঠাক মতো লিখবা। এটাকে বলা হয় অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন ডিফারেন্সিয়েশন করার উপায় কি? উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আর আজীবন একটা কি থাকবে? মাইনাস থাকবে। ওকে, তো এখন আমরা এখানে কি করব? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হলে ওয়াই হচ্ছে ধ্রুবক, তার মানে ওয়াই এখানে 0 হয়ে গেছে। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 4x। আর নিচে কি হচ্ছে দেখো 2x স্কোয়ার, এক্স হলো ধ্রুবক, তার মানে এটা 0 হয়ে গেছে। আর ওয়াই কে করলে কি হবে? 1, আর মাইনাস তো মাইনাস আছে, কাটে তো এখন 4x। এখন তোমাকে তারা একটা নির্দিষ্ট বিন্দুর কথা বলে দিচ্ছে, ওই বিন্দু যে -1 -2, তুমি এখানে x জায়গায় যাচ্ছে -1 বসাও, এখানে y যে -2 ওটা কোনো কাজে আসতেছে না, তারপরে অ্যান্সার কত? -4। তুমি এখন দেখো যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত, এখানে অ্যান্সার হচ্ছে -4। তো আমি আশা রাখতে পারি যে এরকম তোমাকে যদি কোনো স্পর্শকের ঢাল বের করতে বলে, মাথায় সেট করে নাও, যদি কখনো স্পর্শকের ঢাল বের করতে বলে প্রথমে তুমি আগে ওই বক্ররেখা বা ওই যে তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে তোমাকে একবার ডিফারেন্সিয়েশন করবে।
ডিফারেন্সিয়েশন করা শেষ হয়ে গেলে তুমি যেটা সমীকরণ পাবা, যেটা তুমি পাচ্ছ, সেটাকে তুমি ওই বিন্দুটাতে তুমি কি করে বলতো সিদ্ধ করে দিবা। সিদ্ধ করে দিলে ওই নির্দিষ্ট বিন্দু তুমি কিভাবে বলতো স্পর্শকের ঢাল পাবা। ব্যাপারটা ফিগারে আট করে ঠিক এরকম হবে, একটা বক্ররেখা, ওই যে একটা বিন্দু আছে -1 -2, যে কোনো একটা বিন্দু, ধরুন এটা আমার সেই -1 -2, -1 -2, ওই বিন্দুতে স্পর্শকের ঢাল, মানে এই যে আমার বক্ররেখা আছে, এখানে আমার একটা এই যে ঢাল, এই ঢালের সমীকরণ তোমাকে ছিল বের করতে বলছে, এটা মানটা, ঢালের মানটা তোমাকে বের করতে বলছে, তাই জানি না ঢালের মানটা বের করে ফেলছে। ওকে, অনেকে অ্যান্সার দিয়েছো আগে থেকে। তা আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথটা খুবই মজার একটা ম্যাথ, কিন্তু আসলে অনেকে আমরা বুঝতে পারি না। তো যেহেতু বুঝতে পারি না অনেকে, সেহেতু দেখা যায় যে এই ম্যাথটা আমরা কেউ পারি না। প্রথম কথা হচ্ছে, তোমাকে এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ডি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটু বুঝলে চলবে। একটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, আর একটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত 3/3। এখন তোমাকে তার এখানে বলছে যে এক্স এর কোন মানের জন্য এ এর নির্ণায়কের মানটা ডি এর সমান হবে। ভাই বুঝি নাই, ঠিক আছে। তোমাকে বলছে এ এর নির্ণায়কের মানটা ডি এর সমান হবে, কিন্তু ভাইয়া তুমি তো এ নির্ণায়কের মানটা ইজিলি বের করে ফেলতে পারবা, কারণ তোমার এখানে সবই দেওয়া আছে, সবগুলো ভুক্তি। কিন্তু ওই যে ডি যখন তুমি বের করতে যাবা নির্ণায়কটা, তখন ওই যেখানে এক্স দেখা পাচ্ছ, ওই যে এক্স আছে, ওই এক্স এর মানটা তোমাকে আগে জানতে হবে। তাহলে তো একটা বড়ই সমস্যা। তা এত কোনো সমস্যা নাই, তোমাকে যদি এখানে তারা বলছে যে এ নির্ণায়কের মান, যদি দুটা টান দেওয়া আছে এমনি খাড়া টান, এটা মানে হচ্ছে নির্ণায়ক বের করো। চলো আমরা চোখ বন্ধ করে আগে এ ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করে ফেলি। 3 - 2 2 2, তাহলে দেখো 3 দুগুণে 6, আর গুণ করো 3 দুগুণে 6, আজীবন একটা মাইনাস থাকে এখানে, আর এই মাইনাসের মধ্যে কি হবে +4। তার মানে আমরা বুঝতে পারলাম যে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা হচ্ছে 10। ওকে ভাইয়া, বুঝলাম। এখন কথা হচ্ছে ওই যে ডি আছে, ডি এর নির্ণায়কের মান তোমাকে জানতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আমরা এমন বরাবর বিস্তৃতি করব একটা তোমার 3/3 আকারে নির্ণায়ক, যেন ওই বরাবর জিরোর পরিমাণ বেশি থাকে। কারণ যেই দিকে জিরোর পরিমাণ বেশি থাকবে সেই দিকে নির্ণায়কের মানটা বের করা সবচেয়ে সহজ। তো চলো আমরা সেই কাজটাই করে ফেলি, দেখি কি করা যায়। x0 0 2 4 1 3 - 2 0। ওকে, তাহলে এখন আমি এই বরাবর কিন্তু বিস্তৃতি করবো। দেখো এই বরাবর, কেন ভাইয়া এই বরাবর করবেন আপনি? কারণ এই বরাবর আমার জিরোর পরিমাণ বেশি। ওকে, তাহলে প্রথমে আমি এক্স নিব, এক্স নিলাম। এক্স নিলে কি হয় ভাইয়া, তার শাড়ি লুঙ্গি সব কাটাকাটি, শাড়ি লুঙ্গি কেটে দাও, তাহলে হচ্ছে 0 আজীবন মাইনাসে মাঝে প্লাস, তার মানে হচ্ছে 0 প্লাস হচ্ছে কত 2। এরপর ভাইয়া তুমি 0 নিলে পুরোটাই 0, তুমি 0 নিলে পুরোটাই 0। তার মানে আমি এই বরাবর বিস্তৃতি করে আমি এটা পেলাম যে এক্স 2x পেলাম। কি বললাম 2x, যে 2 আর x গুণ করলে 2x। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এই নির্ণায়কের মানটা হচ্ছে 10, এই নির্ণায়কের মানটা যদি 10 হতে হয়, তাহলে x এর মানটা কত? তুই বলো ভাই এটা তো ছোট বাচ্চাদের ম্যাথ, যে 2x = 10, তাহলে x = কত হবে? 5 হবে, শেষ অঙ্ক। x = 5, কারণ এখানে 2 দিয়ে ভাগ করলে 5, নর্মালি হিসাব, এটা না লিখলেও চলে। x এর জায়গায় যদি আমি 5 বসাই, তাহলে অ্যাকচুয়ালি এই নির্ণায়কের মানের সমান হয়ে গেল। আমি অঙ্কটা আরেকবার বোঝাচ্ছি। প্রথমে আমি চোখ বন্ধ করে এই নির্ণায়কের মানটা বের করে ফেলবো। এই নির্ণায়কের মানটা বের হয়ে গেলে আমি ডি নির্ণায়কের মানটা বের করবো। তো এখানে যে এক্স আছে, এই দুইটা আমি তুলনা করে ফেলি 10 = 2x দিয়ে, তাহলে আমি অ্যাকচুয়ালি এক্স এর মানটা পেয়ে যাচ্ছে। অঙ্ক এখানে শেষ। তাহলে দেখো খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ ম্যাথ। এত সহজ ম্যাথ পরীক্ষাতে আসে সেটা তো আমার জানা ছিল না বোর্ড পরীক্ষাতে। কিন্তু ভাই এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। তার মানে আমরা যত বেশি ক্লাস করবো এবং যত বেশি আমরা প্র্যাকটিস করবো, তাহলে আমাদের এই যে ভুল হওয়ার সম্ভাবনাটা অ্যাকচুয়ালি কিন্তু কমে যাবে। তো আমরা অ্যাকচুয়ালি শেখার পরে জিনিসটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আর তুমি যদি না শিখো, তাহলে তোমার অ্যাকচুয়ালি ভুল হবে। কারণ তুমি মনে রাখবা যে তুমি যদি বলো যে ভাই আমি পরীক্ষার হলে গিয়ে ডিরেক্ট ম্যাথ করবো, তাহলে জীবনে ম্যাথ মিলাতে পারবে না। এই জন্য বাসা থেকে ম্যাথ করে যেতে হয়, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন লাইনে গিয়ে তোমার সমস্যা হচ্ছে। কারণ আমরা কিন্তু যখন বই পাতা উল্টে না, মনে হয় সবই পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে আমরা অ্যাকচুয়ালি কিছুই পারতেছি না। এর কারণ হচ্ছে এটাই যে আমরা যদি ভালো মতন যদি পড়ে সেটা লিখে ফেলি, তাহলে অ্যাকচুয়ালি আমি লেখার সময় আমার যে দুর্বল ব্যাপারটা আছে, দুর্বল যে পয়েন্টটা আছে, সেখানে আমি ধরে ফেলতে পারবো। ওকে, ওই যে 5 হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। আমাদের পরবর্তী ম্যাথের মধ্যে খুবই মজাদার একটা ম্যাথ দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স বের করা খুবই একটা সহজ। চলো আমরা একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করে ফেলি। এই করে তোমাকে দেওয়া আছে, খুব ডিস্টার্ব করে, 3 - 2 3 - 2 2 2, এটা এই ইনভার্স। তো আমি তোমাকে বলেছিলাম যে এই ইনভার্স বের করার আগে
প্রথমেই তার নির্ণায়কের মানটা বের করতে হবে। কেন? কারণ যদি এই নির্ণায়কের মান যদি 0 হয়ে যায় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স জীবনও বের করা যাবে না। তাহলে চলো আমরা প্রথমে এটা নির্ণায়কের মানটাকে বের করে ফেলি। 3 দুগুণে 6 যোগ 4 = 10, তার মানে এটা নির্ণায়কের মান বের করা যাবে। এবার তার অ্যাডজয়েন্টটা বের করতে হবে। কি বের করতে হবে? অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। কারণ এই অ্যাডজয়েন্ট অফ এ বের করার একটা শর্টকাট আছে। এই শর্টকাটটা আমরা কিন্তু প্রত্যেকে জানি, যদি না জানি এখন শিখে নেব শর্টকাটটা। কারণ এ ইনভার্স বের করার জন্য আমার কিন্তু দরকার কি বলতো? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই হচ্ছে নির্ণায়কের মান এ নিচে ভাগ। তো আমার নির্ণায়কের মানটা বের হয়ে গেছে, আমার লাগবে কি অ্যাডজয়েন্ট অফ এ। আর 2/2 এর আমার একটা শর্টকাট আছে। আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই 3/3 আকারের শর্টকাট আছে কিনা, তখন আমি তাদেরকে বলি যে মেইন নিয়মের থেকে ওই শর্টকাটটা বেশি বড় হয়ে যায়। আর 3/3 আকারের শর্টকাট পরীক্ষাতে জীবনও আসবে না। তো যেহেতু জীবনও আসবে না, আমরা ওটা শিখতেও যাবো না। 3/3 আকারের ম্যাট্রিক্সের ইনভার্স শুধুমাত্র রিটেনে আসবে, এটা লিখে রাখবা। আর 2/2 আকারের ম্যাট্রিক্স এমসিকিউতে আসবে, যেটা তোমরা চোখে দেখতে পাচ্ছ। ওকে, তো নিয়মটা হচ্ছে 3 আর 2 তুমি জায়গা চেঞ্জ করবা। 2 3 কি করলাম? এই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদেরকে আমরা জায়গা চেঞ্জ করব। এরপরে আমাদের আরেকটা আমরা কর্ণ দেখা পাচ্ছি, এই কর্ণ বরাবর আমরা চিহ্ন চেঞ্জ করব। তাহলে এটা হলো চিহ্ন, এটা কি বলতো? জায়গা। ওকে, চিহ্ন চেঞ্জ করো। প্লাস এর জায়গায় মাইনাস, মাইনাস জায়গায় প্লাস, আর কিছু না। -2 এর জায়গায় +2, 2 এর জায়গায় -2, অঙ্ক শেষ। তো আমাদের সূত্র হলো এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই হচ্ছে নির্ণায়কের মান। মানে যে উপরে হলো তোমার অ্যাডজয়েন্ট অফ এ, এটা হলো এ ইনভার্স, তার মানে আমার এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই হচ্ছে কি 10। তো দুইটা কর্ণ, মুখ্য কর্ণ বরাবর জায়গা তো বুঝো যে নীল আসছে কালো আসছে, এই যে জায়গা চেঞ্জ হয়ে গেল। আর চিহ্ন চেঞ্জ, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস, অঙ্ক এখানে শেষ। এবার তোমরা দেখো যে অ্যাকচুয়ালি এটার সঠিক অ্যান্সারটা কত। সঠিক অ্যান্সার হচ্ছে এই যে এটাই। তো অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে কিন্তু বুঝে গেলাম যে আমাদের যদি কখনো তোমার 2/2 আকারে ইনভার্স ম্যাট্রিক্স এমসিকিউতে আসে, তাহলে আমরা মুখ্য কর্ণ বরাবর জায়গা চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ করাবো, আমাদের অঙ্ক এখানে খতম। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে 89। তো এই 89 ম্যাথটা যদি আমি তোমাদেরকে করাই, তাহলে আমি এখানে একটা শর্টকাট ইউজ করব। সেই শর্টকাট আপনাকে শিখে রাখবে। লিমিট x টেন্স টু হচ্ছে 0, sin 4x ডিভাইড বাই হচ্ছে 10 7x। ওকে, মনে রাখবা সহজ কথা যে sin 10, শুধুমাত্র sin 10, মাঝে মধ্যে আরো অন্য কিছু থাকে, ওটা পরে বলবো। sin 10 এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি কখনো থেকে যায়, তাহলে তাদের কোণের সহগগুলোই হচ্ছে ওই অঙ্কের অ্যান্সার। আর অবশ্যই লিমিটটা এখানে কি থাকতে হবে? 0 থাকতে হবে। টেন্স টু কি থাকতে হবে? 0 থাকতে হবে। তার মানে শর্তগুলো হচ্ছে কি? শর্তগুলো হচ্ছে যে x টেন্স টু 0 থাকতে হবে। আর তোমাকে এখানে যে ফাংশনগুলো দেওয়া আছে সেই ফাংশনগুলোতে শুধুমাত্র সাইন থাকতে হবে, শুধুমাত্র 10 থাকতে হবে। যদি সাইন 10 এরকম সম্বলিত তুমি যদি কখনো কোনো ম্যাথ দেখতে পাও, তাহলে তাদের কোণের সহগগুলোতে তাদের অঙ্কের অ্যান্সার। তাহলে ভাইয়া এই অঙ্কের মধ্যে x টেন্স টু 0, এই ম্যাথের মধ্যে সাইন আর 10 আছে, এর বাইরে কোনো ত্রিকোণমিতিক অনুপাত নেই। যদি cos থাকে তাহলে আমি এই নিয়মে করতে পারবো না। তা যেহেতু সাইন আর 10 এর মধ্যে অঙ্কটা সীমাবদ্ধ, তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 4/7। কেন? কারণটা হচ্ছে তাদের কোণের সহগে হচ্ছে অঙ্কের অ্যান্সার। যদি কখনো তুমি এরকম কোনো একটা ম্যাথ দেখো যে লিমিট x টেন্স টু 0, sin x প্লাস sin 2x ডিভাইড বাই হচ্ছে x, এরকম ম্যাথও দেখতে পারো। তো এখানে আবার একটা কথা বলে রাখি, এখানে যদি সাইন আর একটা x আছে, যদি কখনো তুমি জাস্ট বীজগাণিতিক রাশি x 2x 3x দেখতে পাও, তাহলে মনে রাখবা এদেরও সহগটা নিবা। এর সহগটা এখানে কোণের সহগ আর এটার সহগ। তাহলে এই অঙ্কের অ্যান্সার তুমি বলবা হচ্ছে কত, দেখো যেখানে আছে 1, এখানে আছে 2, আর এই যে প্লাস 1 + 2 আর নিচে কত 1। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 3/1, মানে 3। তার মানে আমরা মনে রাখবো যে আমাদের যে লিমিট x টেন্স টু 0 দেওয়ার পরে সাইন আর 10 এরকম সম্বলিত যদি কোনো ফাংশন দিয়ে থাকে, তাদের কোণের সহগগুলোকে আমরা বলবো ওই অঙ্কের অ্যান্সার। তো আমরা এখান থেকে এখন অ্যান্সারটা বলে ফেললাম কত, সেটা 4/7। এই যে 4/7 বের হয়ে গিয়েছে। তো আমি আশা রাখতে পারি যে এরকম সংক্রান্ত কোনো ম্যাথ দিলে চোখ বন্ধ করে 1 সেকেন্ডে দাগিয়ে ফেলবেন। ওকে, এবার আমরা আসি আমাদের পরবর্তী ম্যাথের মধ্যে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা বিশ্বাস করবে না, যেহেতু বোর্ডে আসছে, এটা কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ। এটা অ্যান্সার আমি মুখস্থ করতাম ক্লাসে, যে π²/8। ভাই আপনি ক্লাসের মধ্যে মুখস্থ করাতেন অঙ্কের অ্যান্সার, আপনি কীভাবে জানতেন যে এটাই আসবে? কারণ অ্যাকচুয়ালি বোঝা যায় যে আসলে এই ম্যাথটা যেহেতু অনেক ভার্সিটিতে বারবার এসেছে, তার মানে সে যদি বাংলাদেশের 10টা থেকে 15টা ইউনিভার্সিটিতে গিয়ে এক্সাম দেয়, তাহলে সে এই ম্যাথটা কমন পাবে।
এটা তুমি মনে রাখবা যে তুমি যে এমসিকিউগুলা বিভিন্ন ভার্সিটিতে বারবার আসতো না, সেই এমসিকিউগুলা তুমি যদি 10টা থেকে 15টা ইউনিভার্সিটি এক্সাম দিতে, আগে তো সবাই এভাবে দিত, 10টা 15টা 20টা ভার্সিটি এক্সাম দিয়ে আসতো, তো তারা একটাতে না একটা দিতে পাইতো, এটা একটা চ্যালেঞ্জ থাকতো আর কি, মানে পাওয়া যাবেই আর কি, সহজ কথা। এখন প্রতি বছর যখন আমি প্রশ্ন যখন আমি চেক করি তখন দেখি যে না, এই অঙ্কটা কোনো না কোনো একটা ভার্সিটিতে এসেছে। তো আমি এটা এতটুকু শিওর দিতে পারবো যে তোমরা এটাকে মনে রাখবে অ্যান্সারটা, যে অ্যান্সার হচ্ছে পাই স্কয়ার বাই 8, এটা কোনো না কোনো এক সময় কাজে লাগবে। কিন্তু কেমনে পাই স্কয়ার বাই 8 আসে সেটা তো আমাকে জানতে হবে। চলো একটু জেনে আসি। তো প্রথমে আমাকে এখানে একটা লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে, আমি লোয়ার লিমিট আপার লিমিটের দিকে চোখ দিয়েও তাকাবো না, মনে করবো আমার কোনো লিমিট দেওয়া নাই, কারণ আমি দেখছি যে লিমিট দেওয়া থাকলে পোলাপান খুব ভয় পাই যায়, ভাই লিমিট দেওয়া আছে পারবো না, ওই জন্য লিমিটটাই বাদ দিয়ে দিলাম, ধরে নাও। তাহলে আমি বললাম cos ইনভার্স এক্স ইন্টু 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তোমরা এখন বলো ভাইয়া এটা এমনি কেমনে লিখলেন? ভাইয়া এখানে যা দেওয়া আছে আমি তাই লিখছি, শুধুমাত্র এখানে ডিভাইড, আমি এখানে ইন্টু দিয়ে 1 বাই একাই লিখছি, আসলে কারো কোনো প্রবলেম থাকবে না। এখন আমি বললাম যে ঠিক আছে আমি একটা পাওয়ার 1 দিলাম, কারোর কোনো সমস্যা আছে? বলবেন না ভাই সমস্যা নাই, কারণ এই -1 তার উপরে ওঠানো যাবে না, নিয়ম নাই। ওকে, তার মানে আমাকে যা দেওয়া ছিল আমি সেটাই লিখছি, আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। এখন কথা হচ্ছে ভাইয়া, একটু আগে তোমার একটা সূত্র শিখিয়েছিলাম, তোমার কি মনে আছে? এক্স টু দি পাওয়ার n1 dx, এটা মনে আছে? তো বলে হ্যাঁ ভাই একটু আগে তো করলাম অঙ্কটা। ব্যাপারটা ঠিক এখানে এরকম ছিল যে এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন, এটা ডিফারেন্সিয়েশন এখানে যদি গুণ অবস্থা থাকে তাহলে এটা অ্যান্সার কি ছিল? n+1 n+1 প্লাস কি c, এটা ছিল। এখানে ঠিক সেম কাহিনী করছে, দেখো cos ইনভার্স x, এখানে একটা 1, এই 1 কিন্তু দেওয়া নাই, এই 1 তোমাকে নিজের দায়িত্বে দিয়ে নিতে হবে। এই 1 হচ্ছে কার মান? n এর মান, কারণ আমি বলছিলাম যে n কিন্তু যে কোনো কিছু হতে পারে, n পেয়ে গেছি। এখন এখানে যে ফাংশনটা আমার দেওয়া আছে সেটা কে? ভাই cos ইনভার্স x, তার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে এটা। কিন্তু অনেকে বলে ভাইয়া আপনি যে বলছেন যে সি ও দিয়ে যারা থাকবে তাদের ডিফারেন্সিয়েশন যখন লিখবো তখন এখানে একটা মাইনাস হয়, কিন্তু এখানে মাইনাস দেওয়া নাই, তো কি সমস্যা? আমি একটা এখানে মাইনাস দেওয়া নাই, মাইনাস দিয়ে আমি সামনে একটা মাইনাস দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, কারো কোনো প্রবলেম আছে? বলবো না ভাই প্রবলেম নেই, কেন? কারণ এখানে গুণ অবস্থায় আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি ঠিক এরকম, দেখো যে আমাকে যা দেওয়া ছিল আমি তাই লিখছি, একটা এক্সট্রা 1 দিয়েছি, এটা হচ্ছে আমার n এর মান, আর এখানে যে ফাংশন দেওয়া আছে তার ডিফারেন্সিয়েশন এখানে গুণ অবস্থা আছে কিন্তু মাইনাস দেওয়া ছিল না, আমি জোর করে একটা মাইনাস দিয়ে দিছি এবং এখানে একটা মাইনাস দিচ্ছি, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। ওকে, এখন তোমরা আমাকে বলো ঠিক আছে ভাই, এখন ঠিক আছে, এখন আপনি ঠিক কাজ করছেন যে এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখন ভাইয়া এটার ডিফারেন্সিয়েশন যদি এটাই হয়ে থাকে তাহলে আমরা সূত্রের মধ্যে কি শিখলাম? যে এই মেইন ফাংশনটা আমাকে লিখতে হবে, লিখলাম, এবং যে পাওয়ারটা আছে তার থেকে 1 যোগ করতে হবে, 1 + 1 মানে কত? 2, এবং এখানে 2 হলে তাকে ডিভাইড বাই 2 দিতে হবে, এটাই ছিল। ওকে, এখন আমি বলবো তোমার এইটা হয়ে যাওয়ার পরে তুমি এখন লিমিটটা ইউজ করো, প্লাস সি দেওয়া যাবে না লিমিট লেখার সময়, এখন তুমি লেখো 1 আর 0, এখন তোমার কাছে সহজ মনে হবে। তো 1 আর 0 কেমনে লিখতে হবে? ভাইয়া কিছুই না ভাইয়া, তুমি এক্স এর মানকে বসানো শিখছো না? হ্যাঁ শিখছি। তাহলে যেখানে যেখানে এক্স আছে ওখানে 1 বসাও, যেখানে যেখানে এক্স আছে ওখানে 0 বসাও, আর লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট শেষ অঙ্ক। ওকে, 1 বসাই, তাহলে cos ইনভার্স 1, cos ইনভার্স 1, cos ইনভার্স 1 বলতে অ্যাকচুয়ালি কত ডিগ্রি বোঝায়? 0 ডিগ্রি না? cos 0 ডিগ্রি মানে কত হয়? 1, তাই না? তাহলে এখানে 0 হলে তো কোনো দরকার নাই, লেখার দরকার নাই। তারপর হচ্ছে মাইনাস, এখানে তোমার পুরোটাই 0, মানে তুমি যেখানে 1 বসাও না ভাইয়া তাহলে দেখবা যে এটা পুরোটাই 0 হয়ে গেছে, তো 0/0 স্কোয়ার তো 0ই হবে, হ্যাঁ ভাই 0 মাইনাস, এবার তুমি এখানে 0 বসাও, cos ইনভার্স 0, cos ইনভার্স 0 ডিগ্রি বলতে cos ইনভার্স 0 তার মানে কত? cos ইনভার্স 0 বলতে অ্যাকচুয়ালি এখানে π/2 কে বোঝায়, মানে 90 ডিগ্রি, তাই না? π/2, তার মানে দেখো এখানে সাবধানে লিখতে হবে π/2। কেমনে π/2 লিখলাম? কারণ ভাই এখানে যদি আপনি 0 বসান তার মানে অ্যাকচুয়ালি আপনি এখানে একটা দিক কোণ পাবেন, মান বসালে একটা কোণ পাবো, কোণটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কত? π/2। কেন? কারণ আমার যদি অঙ্কের অ্যান্সার যদি পাই দিয়ে দেওয়া আছে, আমাকে পাই দিয়ে লিখতে হবে। অনেকে আছে এই স্কোয়ারটা লিখতে ভুলে যায়, অনেকে আছে, আমি দেখছি, এটা আমার দেখা হয়ে গেছে যে অনেকে আছে এই স্কোয়ারটা এখানে লিখতে ভুলে যায়, আর এই যে 2টা এখানে দিয়ে দেবা, আর এটা পুরোটাই 0। কেন? কারণ যদি আমি 1 বসাই, cos ইনভার্স 1 বলতে গেলে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে পুরোটাই 0, তো লেখার দরকার আছে না? আবার দরকার নেই। ওকে, তাহলে এখন আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে এখানে তোমার কত? পাই স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 4, তার নিচে কত? 2, তার মানে অ্যাকচুয়ালি কত? π²/8। তার মানে এর মান অ্যাকচুয়ালি আমরা কত লিখতে পারি বলতো? π²/8 লিখতে পারবো। তোমরা অ্যাকচুয়ালি আমাকে জানিয়ে দাও যে তোমরা আসলে অঙ্কটা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই।
আমি জিনিসটা আরেকবার বলতেছি, প্রথমেই তোমরা এইটার ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছ, চোখ বন্ধ করে লিখে ফেলো। আর এখানে একটা মাইনাস ছিল, আমি এই মাইনাসটা এখানে লিখি নাই, এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ দেখো বাইরে একটা মাইনাস ছিল কিন্তু, হ্যাঁ এই মাইনাস আমি লিখতে ভুলে গেছিলাম যে মাইনাস, তাহলে এই মাইনাস আর এখানে একটা মাইনাস ছিল, যে এই মাইনাস আর এই মাইনাস মিলে এখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপরে অ্যান্সার হচ্ছে পাই স্কোয়ার বাই 8। তো আমি আবার বলবো যে তুমি যে এখানে জিরো বসাও, কজ ইনভার্স জিরো বলতে অ্যাকচুয়ালি পাই বাই 2, তারপর স্কোয়ার দিতে হবে, তার মানে পাই স্কোয়ার বাই 4, তার নিচে 2, তার মানে অ্যাকচুয়ালি পাই স্কোয়ার বাই 8। আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখছি, অনেকে তোমরা বলো যে ভাইয়া পাই বাই 8 বা পাই বাই 4, মানে অনেকে অনেক ধরনের অ্যান্সার বের হয়ে যায়। তো তুমি এখানে সব ধরনের পাবা। তুমি যে এখানে স্কোয়ার লিখতে ভুলে যেতাম, স্কোয়ার লেখো নাই, তা তুমি কত পাইতা বলো তো, তুমি এখানে পাইতা 2, তার মানে পাই বাই 4 পাইতাম। পাই বাই 4 ওই যে ডি নাম্বার অ্যান্সার দেওয়া আছে। তার মানে তুমি যত উপায়ে ভুল করতে পারবে অ্যান্সারগুলো ঠিক তুমি তত উপায়ে পাবে, এটা একটু মনে রাখবা। তুমি যত উপায়ে অ্যান্সার ভুল করতে পারবা পরীক্ষাতে অপশন ঠিক তত উপায়ে পাবা। ওকে, এই অ্যান্সার মুখস্থ পাই স্কোয়ার বাই 8। মনে রাখবে এখানে আরেকটা বলে দিচ্ছি, এখানে যে কজ ইনভার্সের জায়গায় যদি সাইন ইনভার্স থাকতো, লিখে রাখো, কজ ইনভার্সের জায়গায় যদি সাইন ইনভার্স থাকতো, বাকি যদি পুরোটা সেম থাকতো, ওটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসবে বলতো, পাই স্কোয়ার বাই 8 আসবে। তার মানে কজ ইনভার্স এক্স হোক বা সাইন ইনভার্স এক্স হোক, যাই হোক না কেন, এই দুটার ক্ষেত্রে বলছি অ্যান্সার কিন্তু আজীবন পাই স্কোয়ার বাই 8 হবে, আর এখানে 0 থেকে 1 থাকবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 91। তো প্রথমে তোমাকে বলছে এটা লম্ব দূরত্ব বের করতে হবে। আমি প্রথমে বলবো যে তুমি এটাকে আগে ঠিকঠাক করে লিখো। যেমন 4y ইকুয়াল টু 3x মাইনাস 12, 4y ইকুয়াল টু হচ্ছে 3x মাইনাস হচ্ছে 12, 4y ইকুয়াল টু হচ্ছে 3x মাইনাস হচ্ছে 3, মানে আমার জীবনে দেওয়া আছে জীবনে আমি একটু ঠিকঠাক করে লিখছি। এখন আমি লিখবো হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0, 3x মাইনাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 0। তুমি বলো ভাই কী করছো, আমি কিছুই করি নাই, আসলে আমি একটু ঠিকঠাক করে লিখছি আর কি। এখানে যেভাবে দেওয়া ছিল আমি আমার মতো করে লিখছি আগে, যে x প্লাস ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখার সমীকরণের মতো আমি লিখছি আর কি। ওকে, এখন মনে রাখবা যে ভাইয়া এই যে দুটা রেখা আছে, এই দুটো রেখা কিন্তু সমান্তরাল। কেমনে বুঝলাম ভাই সমান্তরাল, কারণ এখানে x এর সহগদ্বয় অনুপাত এবং y এর সহগদ্বয় অনুপাত কিন্তু সেম। আবার বলছি, x এর সহগদ্বয় অনুপাত আর y এর সহগদ্বয় অনুপাত কিন্তু সেম। তার মানে এই যে সরলরেখা আছে, এই দুটো সরলরেখা দুটো সমান্তরাল। এই সমান্তরাল সরলরেখা দুটা লম্ব দূরত্ব বের করতে বলছে। তাহলে দুটা সমান্তরাল রেখা লম্ব দূরত্বের ফর্মুলা হচ্ছে c1 মাইনাস c2। ফর্মুলা কি, দুটা সমান্তরাল রেখা লম্ব দূরত্বের ফর্মুলা হচ্ছে এটা, এই দূরত্ব বের করতে বলছে c1 বাই c2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। ওকে, তাহলে ভাইয়া c1 বলতে কি, c1 বলতে এটা, c2 বলতে কি এটা। ওকে, বসাও c1 মাইনাস c2, c1 হচ্ছে কত মাইনাস 12, c2 কত মাইনাস 3 ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে বোঝাচ্ছে এক্স এর সহগ আর কি ওয়াই এর সহগ। আর মনে রাখবে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কিন্তু সেম হইতে হবে, সেম না হলে তাকে জোর করে সেম বানিয়ে নিতে হবে। ওকে, তাহলে এখানে আমরা বলবো 3 স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস 4 স্কোয়ার। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো, উপরে হচ্ছে তোমার কত 15, মাইনাস 15 মানে কিন্তু 15, কারণ এখানে একটা মডুলাস দেওয়া, আর কারণ দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না। 15 ডিভাইড বাই এখানে তোমার 3 4, তার এখানে 5 আসবে, তার মানে অ্যাকচুয়ালি এখানে কত আসবে 3 আসবে অ্যান্সার। অ্যান্সার কিন্তু কত আসবে বলতে 3 আসবে অ্যান্সার। এই 9/5 বলিছে, ভুল কে করলো আমি। আচ্ছা c1 মাইনাস c2 মাইনাস হচ্ছে প্লাস হবে, ঠিক আছে 9, এখানে 9 হবে। হ্যাঁ 9/5 অ্যান্সার হচ্ছে 9/5। হ্যাঁ তো অ্যান্সার কিন্তু হ্যাঁ অ্যান্সার হচ্ছে 9/5। আমি একটু মিস্টেক করছিলাম। হ্যাঁ এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, যেহেতু ফর্মুলা c1 মাইনাস c2, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো আমরা কিন্তু প্রত্যেকে জেনে গেলাম যে অ্যাকচুয়ালি ওই দুটো সরলরেখাকে আমরা একটু সাজিয়ে লিখবো। দুটো সমান্তরাল রেখা, সমান্তরাল রেখার লম্ব দূরত্ব হচ্ছে c1 মাইনাস c2। ওকে, এরপর হচ্ছে আমাদের 93। আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। তো এখানে তোমাকে বলা আছে কি দেখি, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার রুট ওভার এক্স দিয়ে তোমাকে বলছে তার ডিফারেন্সিয়েশন করো। খুব ভালো মতো লক্ষ্য করো, এখানে কিন্তু চেইন রুলস আসবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, প্রথম কথা হচ্ছে ভাইয়া তুমি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন জানো কেন, তুমি হ্যাঁ অবশ্যই ই টু বাই এক্স হবে। গুড, তাহলে এখানে কিন্তু এক্স নাই, এটা একটা দাগ দিবা, দাগ দেওয়া মানে এটাকে মনে মনে এক্স ধরা।
চেইন রুলস, দুইবার ডিফারেন্সিয়েট করা লাগতে পারে। তার মানে আমি এখানে একটা দাগ দিলাম, তার মানে এটা কি বোঝাচ্ছে বলতো, যে এটাকে এখন মনে মনে এক্স ধরতে হবে। তার মানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মানে কি হবে, বা ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স হবে। কিন্তু আমি যেহেতু এটার নিচে দাগ দিয়েছি, তার মানে এটাকে আমাকে আরও একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর আমাকে বলো রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি, 1/2 রুট ওভার এক্স। তার মানে আমার অ্যান্সার হচ্ছে, ওখানে একটু মিস্টেক আছে, হ্যাঁ, এখানে তোমার এই যে 1/2 রুট ওভার এক্স হবে। ওকে, আমি আরেকবার বলতেছি, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্স ই টু দি পাওয়ার এক্স, এখন এটার মতো দেখতে হচ্ছে এই যে এটা। তার মানে ই টু দি পাওয়ার এক্স, এটাকে এক্স চিন্তা করতে হবে, রুট ওভার এক্সটাকে এক্স চিন্তা করো, ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। কিন্তু এটা তো এক্স না, যেটা এক্স না, তাহলে কে, এটা হচ্ছে রুট ওভার এক্স। এই রুট ওভার এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে এখানে, তাহলে রুট ওভার এক্স মানে কি 1/2 রুট ওভার এক্স। তো এখানে অ্যাকচুয়ালি এখানে তোমার এই যে এই জিনিসটা মানে বেশি চলে আসছে, হ্যাঁ, ইটা বেশি চলে আসছে, অপশন এটা দেওয়া আছে, হ্যাঁ, অপশন এটা দেওয়া আছে। তার মানে অ্যাকচুয়ালি এখানে অপশনের মধ্যে ইটা আসবে না, হ্যাঁ, এখানে সঠিকটা নেই। তো অ্যান্সার হচ্ছে বি হবে, কিন্তু ওখানে ইটা হবে না। হ্যাঁ, অনেকে বি লিখছে। আমি আশা রাখতে পারি এটা তোমরা বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি চেইন রুলস, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, যেহেতু এটা এক্স না, তাহলে তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, যা আছে ওটা অ্যান্সার। ওকে, তোমরা কিন্তু প্রত্যেকে জানো যে আমাদের এইচএসসি 2022 শর্ট সিলেবাস কোর্স কিন্তু চলে আসছে। আর আমাদের ওরিয়েন্টেশন আমরা করে ফেলেছি। আমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, আমাদের কিন্তু এখানে অ্যাকচুয়ালি 5টা সাবজেক্ট আছে। আর 5টা সাবজেক্ট কিন্তু অনলি মাত্র 3000 টাকা। তো তোমরা কিন্তু যারা এখন এনরোল করে নাই, অবশ্যই এনরোল করে ফেলবে। আগামীকাল তাদের প্রথম ক্লাস হবে, ম্যাথ দিয়ে তাদের ক্লাস শুরু হবে। সো আমি যাচ্ছি আমাদের শর্ট সিলেবাস 2022 1.0, আমরা অলরেডি আমাদের 2 মাস প্রায় চলতেছে, 1.5 মাস, এবং আমাদের শর্ট সিলেবাস 2.0 অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমাদের শর্ট সিলেবাস 3.0 আসতে কিন্তু অনেক লেট হবে। সো তোমরা কিন্তু এর মধ্যেই তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিট হয়ে যাবে। আর এরপরে যদি তুমি যাও ডে 5 কিন্তু গতকাল তোমার ভাইয়া নিয়ে নিয়েছে। তো অ্যাকচুয়ালি আমি আশা রাখতে পারি যে তোমাদের এখানে যা যা পড়ানো হয়েছে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আমি এখন তোমাদের সাথে জাস্ট ছোটোখাটো দু একটা ব্যাপার নিয়ে একটু কথাবার্তা বলবো। কারণ আমি যখন লাইভে আসবো তখন আমাকে অনেকে অবশ্যই মেসেজ দিচ্ছে, ভাইয়া আমাদের অ্যাকচুয়ালি পড়ালেখার একটু সমস্যা হচ্ছে, আপনারা যদি কোনো একটা গাইডলাইন দেন তাহলে অবশ্যই ভালো হবে। তা আমি তোমাকে জাস্ট ছোটোখাটো দুই একটা কথাবার্তা একটু বলবো। প্রথম কথা হচ্ছে যে আসলে তুমি 2022 ব্যাচ হও বা তুমি 2021 ব্যাচ হও, তুমি যে কোনো একটা ব্যাচ হতে পারো আজকে আমার এই ক্লাসের মধ্যে। তো যে ব্যাচে হও না কেন, তোমার কিন্তু প্রথম টার্গেটটা হচ্ছে যে এখন শুধুমাত্র পড়াশোনা করা। যেমন আমি যদি তোমাকে 2021 ব্যাচের কথা বলি, তোমাদের প্রথম টার্গেট হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলা। 2021 ব্যাচ শর্ট সিলেবাস কমপ্লিট করে ফেলো, তারপরে পরে কী করবে, পরেরটা পরে দেখা যাচ্ছে। আর 2022 ব্যাচ তোমরা যদি 2021 ব্যাচ বা 2020 ব্যাচের দিকে দেখে যদি থমকে যাও তাহলে অ্যাকচুয়ালি হবে না। কারণ মনে রাখবা যে 2020 বা 2021 ব্যাচ যে কোনো একটা ব্যাচকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস বলতে কি, যে কোনো একটা ব্যাচকে এমন পরিমাণে স্যাক্রিফাইস করতে হবে যেন পরের ব্যাচগুলোতে যেন তোমার সেশন জট, মানে যেটা বলবো আর কি, মানে সেশন জটে ধরে পরের ব্যাচগুলোতে যেন কোনো ধরনের কোনো তোমার সমস্যা না হয়। এই জন্য তোমাকে যে কোনো একটা ব্যাচকে এখানে স্যাক্রিফাইস করতে হবে, হয় 20 ব্যাচ নাহলে 21 ব্যাচ। বাট 22 ব্যাচ এখানে তোমার স্যাক্রিফাইস করা নাও লাগতে পারে, কিন্তু তোমাদের এক্সাম কিন্তু টাইমলি হয়ে যেতেও পারে। কারণ যেহেতু তোমার হয়তো আমরা আশা রাখতে পারি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি খুলে যাবে, এটা আমরা আশা রাখতে পারি যে করোনার যদি সেকেন্ড ফেজ যদি চলে যায় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যেতেও পারে। তো অ্যাকচুয়ালি আমরা কেউ কিছু বলতে পারি না, এটা পুরোপুরি সরকারের উপর ডিপেন্ড করতেছে। তো বাটটা আমরা আশা রাখবো, কারণ আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলুক এটা আমরা সবাই চাই, কিন্তু এই জন্য তো করোনা থেকে আগে তোমার নিয়ন্ত্রণ করতে হবে। তো বর্তমানে তুমি বাসায় বসে তুমি তোমার শর্ট সিলেবাসটা তুমি কমপ্লিট করে ফেলো। সরকার তোমাকে কিন্তু অলরেডি কিন্তু একটা দিক নির্দেশনা দিয়ে ফেলেছে, 21 ব্যাচ 22 ব্যাচ সবাইকে কিন্তু দিয়ে দিছে। তো তুমি কেন চুপচাপ আছো? তো সরকার তোমাকে বলে দিয়েছে, তুমি শর্ট সিলেবাস তোমাকে দেওয়া হয়েছে, তুমি শর্ট সিলেবাস কমপ্লিট করে ফেলো। 21 ব্যাচ যদি শর্ট সিলেবাস কমপ্লিট করে ফেলো, তো আমরা এখন কি করবো? 21 ব্যাচের তো শর্ট সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এখন তারা কি করতে পারে? তোমরা এখন যে কাজটা করতে পারবে সেটা সহজ কথা হচ্ছে তোমরা এখন থেকে অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে নিবে। কারণটা কি? কারণটা তোমাদের এইচএসসি 21 ব্যাচের এতদিনে তোমার এইচএসসি এক্সাম শেষ হয়ে অ্যাডমিশনও শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমরা সেখানে এইচএসসি এক্সামটাই দিতে পারো না। তার মানে কি? তার মানে অ্যাকচুয়ালি তোমরা এইচএসসি এক্সাম অনেক সময় পেয়ে গিয়েছো, তার মানে এখন তোমরা আর এইচএসসি কোনো প্রিপারেশন নিতে পারবে না। সহজ কথা, 21 ব্যাচ তোমরা এখন থেকে অ্যাডমিশন নিতে তোমাদের প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। তোমরা এখন বলবা যে ভাইয়া 20 ব্যাচ তো পড়ে আছে, ভাইয়া 20 ব্যাচ আর 21 ব্যাচ যদি সরকার এরকম করে দেয়
যে 20 ব্যাচ 21 ব্যাচ একই সাথে অ্যাডমিশন দিবা, তখন তুমি কি করবা? তখন তুমি কি বলবা যে আমি আন্দোলন করবো, আমি রাস্তা নামবো? কিচ্ছু করতে পারবে না। তার মানে তোমাকে নিজেকে প্রিপেয়ার করে ফেলতে হবে। তুমি সরকার থেকে যে কোনো ঘোষণা আসুক না কেন, তুমি যেন সেটাকে মোটামুটি বলতে পারো না ঠিক আছে সরকার থেকে এই ঘোষণাটা আসছে, আচ্ছা ঠিক আছে এটাকে আমি মানিয়ে নিতে পারতেছি। বা যদি এমন ঘটে যে তোমাকে এমন একটা দিয়ে দেওয়া হলো, তুমিও প্রিপারেশন নাও, তোমার মাথার মধ্যে পুরো আকাশ ভেঙে পড়ে গেল, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তোমার লাভ নাই। তার মানে সরকার তোমাকে যদি শর্ট সিলেবাসটা দিয়ে দিয়েছে, তুমি সেটা কমপ্লিট করছো, তো তোমার হাতে যদি এখন তুমি ইচ্ছা নাই পড়াশোনা করার, তাও তুমি এখন শর্ট সিলেবাসের উপরে তুমি অ্যাডমিশনটা কভার করে ফেলো, যা শর্ট সিলেবাসের উপরে। কারণ আমরা কিন্তু বলতে পারি না যে আসলে ফুল বইয়ের উপরে অ্যাডমিশন হবে নাকি হবে না। যদি তোমাকে কেউ বলে যে ফুল বইয়ের উপরে অ্যাডমিশন হবে, এটা সত্য না মিথ্যা এটা আমিও বলতে পারবো না। আমিও যদি তোমাকে বলি ফুল বইয়ের উপরে অ্যাডমিশন হবে, এটা আমিও জানি না যে সত্য নাকি মিথ্যা। বাট আমরা আমাদের অ্যাডমিশন ব্যাচ যেগুলো চালু করেছি, আমরা বলেছি যে আমরা আমাদের ফুল বইয়ের উপর আমরা অ্যাডমিশনটা কভার করবো। কারণ আমরা জানি না যে অ্যাকচুয়ালি তোমাদের একাডেমিকের থেকে আরও যদি কিছু কয়েকটা চ্যাপ্টার বাড়িয়ে দিয়ে যে তোমাকে অ্যাডমিশন দিয়ে দেয়, যেন বন্দি পাশটার জন্য কখনো প্রশ্নের সম্মুখীন না হয়, এই জন্য আমরা পুরো বইয়ের দায়িত্ব নিয়ে নিয়েছি। তো যাই হোক, পুরো বইয়ের উপরে আমাদের বন্দিবার সাথে অ্যাডমিশন কোর্সটা আমরা করাচ্ছি। তো 21 ব্যাচ তোমরা তোমাদের একাডেমি কমপ্লিট করে তোমরা অ্যাডমিশনে চলে যাও। আর 22 ব্যাচকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আসলে তোমরা এখন থেকে তোমাদের একাডেমিকে যে সিলেবাসটা দিয়েছে, তোমরা সেই সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলো। যদি তোমার একবার কমপ্লিট হয়ে যায়, তুমি তাকে সেকেন্ড টাইম কমপ্লিট করো। দুইবার হয়ে গেলে তুমি তাকে 3বার কমপ্লিট করো। 3বার কমপ্লিট করার পর যদি তোমার মধ্যে একটু বোর চলে আসে বা একটু বিরক্ত চলে আসে, ভালো লাগে না এইসব পড়াশোনা, দেন তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নাও। তোমার কলেজে এক্সাম হচ্ছে নাকি তোমার সিটি হচ্ছে বা তোমার ফ্রেন্ডরা কী করতেছে, এত কিছু দেখার টাইম নেই। কারণ অ্যাডমিশন তোমাকেই দিতে হবে। কলেজ তোমার অ্যাডমিশন দিবে না, তোমার বন্ধুরা তোমার অ্যাডমিশন দিয়ে দিবে না, তোমাকে অ্যাডমিশন দিতে হবে। তার মানে 22 ব্যাচের ব্যাপারটা ঠিক এরকম দাঁড়াচ্ছে যে তোমরা একাডেমিকটা কমপ্লিট করে ফেলো, তোমাদের শর্ট সিলেবাসটা, এবং সেটা খুব ভালো মতন করে কমপ্লিট করো। বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত তোমরা কমপ্লিট করে ফেলো। কারণ মনে রাখবা যে একাডেমিকের বেসিকের উপরে তোমার অ্যাকচুয়ালি কোনো পড়াশোনা নেই। কারণ একাডেমিকের বেসিকটা যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু তুমি বলা যায় তোমার অ্যাডমিশনটা গিয়ে তুমি খুব সুন্দর করে তুমি কন্টিনিউ করতে পারবা। তাহলে অ্যাডমিশনে গিয়ে তুমি দেখবা যে তোমার কি বলবে সমুদ্রের সমান একদম পড়াশোনা। অ্যাকচুয়ালি তোমার একাডেমিকটা তুমি যদি বেসিকটা কমপ্লিট করে যায়, তখন তোমাকে ওটা সমুদ্র না, তোমাকে পুকুর মনে হতে পারে। আর পুকুর থেকে পুকুরে কিন্তু তোমার সাঁতরায় পার হওয়া যায়, একটু থেমে থেমে পার হলে পার হওয়া যায়, বা সাগরে কিন্তু এটা সম্ভব না। সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে তোমার যে 22 ব্যাচ তোমরা কোনো দিকে তোমাদের তাকানোর দরকার নেই। আসলে কোনো দিক নির্দেশনা আসুক বা গভর্নমেন্ট থেকে কোনো দিক নির্দেশনা আসুক বা না আসুক, এত দেখার দরকার নেই। তোমরা তোমাদের যে শর্ট সিলেবাস দিয়েছে তোমরা সেটা পড়তে থাকো, তোমরা পড়াশোনা কন্টিনিউ করতে থাকো। দেখা যাচ্ছে তোমার ঈদের পরে বা কিছুদিন পরে হয়তো তোমরা সরকার থেকে একটা কোনো নির্দেশনা পেতেও পারো। তো তোমরা এত অপেক্ষা না থেকে তোমরা তোমাদের পড়ালেখাটা কন্টিনিউ করতে থাকো। আর অ্যাডমিশন নিয়ে তো আমার মনে হয় না যে 22 ব্যাচে এখন থেকে অ্যাডমিশন নিয়ে এত চিন্তা করতে হবে। আমার এটা মনে পড়তে দরকার মনে হচ্ছে না যে 22 ব্যাচে এখনই অ্যাডমিশনে চলে যাও, এখন অ্যাডমিশন না ঢুকলে তুমি কি বলবো তুমি মরে যাওয়া বা তোমার কথা চান্স হবে না, এরকম ব্যাপারটা না। কারণ তোমাদের যখন সময়ের কাজ সময় করলেই চলবে। কারণ তুমি লক্ষ্য করবা যে যারা তোমার বুয়েটে যায় বা যারা তোমাকে পড়াবেও, তারাও কিন্তু তোমার ওই ফার্স্ট ইয়ার থেকে কখনো অ্যাডমিশনের প্রিপারেশন নেয় না। এটা যদি বলে টোটালি ভুল কথা বলছে। কারণ তোমার যখন বিভিন্ন কলেজে যখন তোমার খোলা থাকে, সরকারি কলেজগুলো বাদ দিয়ে প্রাইভেট যে কোনো কলেজ, তোমার নটরডেম বলো বা তোমার ডিআরএমসি বলো, সেন্ট জোসেফ বলো, বা ঢাকা শহরে ম্যাক্সিমাম কলেজে তোমার প্রাইভেট টাইপের, শুধুমাত্র ঢাকা কলেজ, সায়েন্স কলেজ এগুলো বাদ দিয়ে, হলিক্রস এগুলো বাদ দিয়ে, হলিক্রস তো মানে প্রাইভেট শিওর না, যাই হোক এগুলো কলেজ বাদ দিয়ে তোমার ম্যাক্সিমাম সব কলেজের প্রাইভেট। সো এখানে কলেজে এত পরিমাণ চাপ থাকে, এত পরিমাণে রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, এর মধ্য থেকে তোমার একাডেমিকটাই কমপ্লিট করতে অনেক সময় চলে যায় বা সময় পাওয়া যায় না, সেখানে অ্যাডমিশনটা নেওয়া খুবই টাফ হয়ে যায়। তো সেটা যেটা সাধারণত হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রি টেস্ট বা টেস্টের পর থেকে মোটামুটি সবাইকে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে থাকে। সো আমি যেটা 22 ব্যাচকে বলবো, তোমার এখন থেকে অ্যাডমিশনের বন্ধু অ্যাডমিশন করতেছে, ওকে দেখে আমি হতাশ হয়ে গেছি, দরকার নেই। আমাদের মধ্যে একটা ফ্রেন্ড ছিল যে ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনের বিশাল মোটা মোটা বই কিনে একদম টেবিলের মধ্যে রাখছিল, তার বাসায় গিয়ে আমি হতাশ, এই সর্বনাশ, বিভিন্ন রাইটারে বিভিন্ন পাবলিকেশনে বই দিয়ে তার টেবিল ভরাট করে ফেলছে। তো আমি তো পুরো হতাশ যে আল্লাহ কী করলাম জীবনে। ও বলছে আমি তো ফার্স্ট ইয়ার থেকে পড়া শুরু করছি। তো অবশ্যই তার কথা শুনে আমি তখন সেকেন্ড ইয়ারের শেষের দিকে তার কথা শুনে আমি হতাশ হয়ে গেছি, বাবা আমি কি করলাম, ও তো একদম ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন করা শুরু করছে। পরবর্তীতে যেটা হয়েছে সেটা সে বাংলাদেশে কোনো জায়গাতে সে চান্স পায় নাই, আর আমি মোটামুটি বিভিন্ন জায়গাতে চান্স পেয়ে বর্তমানে এই পজিশনে আছি। তার মানে ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে তোমার ফ্রেন্ড তোমাকে বলতে পারে যে দোস্ত আমি ফার্স্ট ইয়ার থেকে পড়তেছি অ্যাডমিশন, বা তুমি যদি ওখানে গিয়ে যদি হতাশ হয়ে পড়ো, তাহলে আসলে তুমি ওখান থেকে আর উঠে দাঁড়াতে পারবে না। কারণ মনে রাখবা যে তোমার ফ্রেন্ড যদি ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নেয়, তার তো একটা সিট, সে একটা সিট দখল করবে।
তো তুমি যদি যে কোনো একটা ভার্সিটির কথা চিন্তা করো, সেখানে যদি 2000 সিট থাকে, ধরে নাও যে তোমার বন্ধুকে তুমি একটা সিট দান করে দিলা, যে দোস্ত তুই যেহেতু ফার্স্ট ইয়ার থেকে একদম প্রথম দিন থেকে পড়ছি, যাতে আমি ওই একটা সিট দান করে দিলাম, তাহলে আরও যে 1999টা সিট আছে, ওই 1999টা সিটের মধ্যে একটা সিটও তুমি দখল করতে পারো, তাই না? সেভাবে টার্গেট করতে হবে। তুমি লক্ষ্য করলে যে তোমার এরকম তোমার কলেজের মধ্যে 5 জন খুবই ট্যালেন্টেড তোমার বন্ধু আছে বা তোমার ফ্রেন্ড আছে, তুমি চিন্তা করো, আচ্ছা ঠিক আছে, ওরা যেহেতু খুবই ট্যালেন্ট, ওদেরকে আমি এই 5টা সিট দিয়ে দিলাম ভার্সিটিতে, বিভিন্ন ভার্সিটি 5টা সিট দিয়ে দিলাম, তো বাকি যে সিটগুলো আছে তুমি সেগুলো নিয়ে তুমি লড়াই করো। কারণ তুমি অ্যাকচুয়ালি বাংলাদেশে এত পরিমাণ স্টুডেন্ট, তুমি অ্যাকচুয়ালি সবাইকে দেখতে পারতেছো না, তোমার চোখের সামনে শুধুমাত্র তোমার ওই কলেজে কয়েকটা বন্ধুর ছবি খেলে ভেসে আসে, এর বাইরে কিন্তু তুমি কাউকে দেখতে পারো না। তো যেহেতু এর বাইরে তুমি কাউকে দেখতে পাচ্ছ, তুমি তাদেরকে ওই কয়েকটা সিট দিয়ে দাও। তোমার কলেজে এরকম যদি 100টা ফ্রেন্ডও থাকে, এই 100টা সিট ওকে দিয়ে দাও, বাকি সিটগুলোর জন্য তুমি প্রিপারেশন নিতে থাকো। কারণ আমি দেখছি এরকম যে ভাইয়া ও সারাদিন পরে আমার বন্ধুরা আমি কি করব, বন্ধুরা বলতে তোমার কয়টা বন্ধু আছে সেটা হাতে গুনো, হাতে যদি গুনে দেখো যে এরকম আমার 50টা বন্ধু আছে, ভালো ভালো বন্ধু, ওকে 50টা সিট দিয়ে দে, বাকি সিটগুলোর জন্য তুমি এখন প্রিপারেশন নিতে থাকো। তুমি যদি এইভাবে চিন্তা করো, তাহলে তুমি দেখবা যে তুমি অবশ্যই তুমি সফলতার দিকে আগাচ্ছ। আর তুমি যদি এইভাবে চিন্তা করো যে আচ্ছা ওরাই তো সব সিট নিয়ে নেবে, তাহলে তুমি এটা টোটালি তোমার একটা ফেলার হয়ে যাবে। তো আমি মনে করি যে তোমাদের টোটালি 22 ব্যাচ, তোমরা এখন থেকে বন্ধু অ্যাডমিশন করতেছে নাকি বন্ধু অ্যাডমিশন করতেছে না দরকার নেই, এইসব দেখারই দরকার নেই। তোমার এখন মেইন ফোকাস থাকবে হচ্ছে একাডেমিকের বইগুলো একদম দাগিয়ে দাগিয়ে পড়া, ঠিক আছে? আমি দেখছি যে তোমার আমার যে ফ্রেন্ড জিলানি আছে, তুমি দেখো মাঝে মধ্যে সে কমেন্ট করে পোস্ট দেয়, ও যখন পড়ে ও একদম মনে করো যে এমনভাবে সে পড়বে একটা শিট বা একটা চোথা, যে ওখানে পরে যে আরেকজন যায় দুটো পড়ে, ওগুলো এটা কি এত পরিমাণে সে দাগাইতে শেষ, লাল কালি দিয়ে, নীল কালি দিয়ে, সবুজ কালি দিয়ে, সে দাগাইতেই থাকে। তো তোমরা একই রকমভাবে দাগাবা, যেমন তোমার বই দেখে যে আরেকজন বলে আরে কি বই এটা, ঠিক আছে? বা তুমি যদি তোমার বইটা নতুন রাখো তাহলে তো আসলে লাভ নাই। তো তুমি তোমার বই দাগিয়ে দাগিয়ে পড়ো। অনেকের বই আবার দাগাইতে কষ্ট হয়, না দাগাইতে কষ্ট হলে এখানে আমার কিছু করার নাই, কষ্ট হলে তুমি বই দাগাবে না। বাট আমি আমার লাইফে বলা যায় আমি বই দাগিয়ে দাগিয়ে পড়তাম, কারণ বই দাগাইতে আমার ভালো লাগে। সো আমি অ্যাকচুয়ালি তোমাদের এতটুকু জিনিস বোঝাতে সক্ষম হয়েছে যে অ্যাকচুয়ালি তোমরা 2022 ব্যাচ বা 2021 ব্যাচ কীভাবে পড়বা সেটা আমরা অলরেডি বলে দিয়েছি। আর 2022 ব্যাচের জন্য যেহেতু আমাদের শর্ট সিলেবাস 2.0 কোর্সটা রানিং চলবে আগামীকাল থেকে, তোমরা কিন্তু এনরোল করে ফেলতে পারো। বা তোমরা যদি বলো যে ভাই আমি আগামীকাল ভর্তি হবো না, আমি আরও 2 দিন পরে ভর্তি হতে পারবে, কারণ আমরা এই ব্যাচের মধ্যে দেখা যাচ্ছে ঈদের আগ পর্যন্ত কিন্তু অ্যাডমিট করতে থাকবো। কারণ যদি স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে বলে ভাই আমার দরকার, তো আমি তো তাকে মানা করতে পারি না। তো তাকে একটু কষ্ট করে হলো 2-3 দিনের পড়াটা একটু কষ্ট করে ম্যানেজ করতে হবে, কারণ যদি একটা ঈদের গ্যাপ আছে, সেই ঈদের গ্যাপের মধ্যে সে বাকি পড়াগুলো করে ফেলবে। তো যাই হোক, আমরা আশা রাখতে পারি যে আমরা যেহেতু 21 ব্যাচের 4টা ব্যাচ এবং 5টা ব্যাচ আমাদের লাস্ট ব্যাচ রানিং চলতেছে, আমরা 21-এর শর্ট সিলেবাসে 5টা ব্যাচকে আমরা একদম কি বলবো, খুব স্মুথলি তাদেরকে আমরা বিদায় দিয়ে দিয়েছি। এখন আমাদের 2022 ব্যাচকে আমরা শর্ট সিলেবাস 1.0 নামিয়েছি 2.0। আমরা আশা রাখি আমাদের 1.0 2.0 সফলতার সাথে শেষ করে আমরা আমাদের পরবর্তী ব্যাচগুলো আবার নিয়ে আসবো। তো আশা রাখা যায় যে তোমরা যদি বন্ধু বাসার সাথে থাকো, তাহলে আমরা এরকম ফ্রি ক্লাস তো পাবে, একই সাথে আমাদের পেড কোর্সগুলোতে তোমরা থাকলে তোমরা আরও অনেক কিছু শিখতে পারবে, গাইডলাইন জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তো আমি আর বেশি সময় নষ্ট করবো না, জাস্ট তোমাদেরকে আমি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে বন্ধু বাসা থেকে এই প্রথম আমরা সেরা কলেজ নিয়ে আসতেছি। আর আমাদের টার্গেট আছে যে আমরা সেরা কলেজটা ইনশাল্লাহ ফ্রিতে কন্টিনিউ করবো টানা 1 মাস। 1 মাসে এই 1 মাসে আমরাই ক্লাস নেব, আমি নেব, তোমার আব্দুর রহমান ভাইয়া নেবে, তোমার ইয়াসিন ভাইয়া নেবে। তার পিছনে একটাই কারণ যে এসএসসি লেভেলে স্টুডেন্টদের যে গ্যাপগুলো থেকে যায়, সেই গ্যাপগুলো অ্যাকচুয়ালি আমরা তাদেরকে পূরণ করে দেবো। বা তারপর এই না যে আমরা অ্যাকচুয়ালি এইচএসসি নিয়ে কাজ করতেছি না, আমরা এইচএসসি নিয়েও কাজ করতেছি। আর তোমাদের যারা ছোটো ভাই বোন আছে তাদেরকে অবশ্যই বলবে যে এসএসসিতে আগামীকাল এই সপ্তাহে আমরা রুটিন দিয়ে দেবো। তো ইনশাল্লাহ আমরা তাদের সেরা কলেজ নিয়ে খুব একটা আশাবাদী যে তাদেরকে আমরা খুব ভালো একটা সাপোর্ট দিতে পারবো। আর তোমরা তো জানো যে অ্যাকচুয়ালি আমরা এইচএসসির জন্য কতটা ভালো টিচার, একই রকমভাবে আমরা এসএসসি ওদের যে টপিকসগুলোতে গ্যাপ থাকবে সেগুলো আমরা জাস্ট তাদেরকে ধরিয়ে দেবো। তো আমি আশা রাখতে পারি ডে 7 কি দরকার আছে কিনা, ডে 7 দরকার না থাকলেও হয়তো তোমাদের শো হয়ে আসতে পারে লাইভে। আর তোমাদের একটা এক্সাম হবে, এক্সাম দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবে। আর এক্সামের মধ্যে সময় খুবই কম থাকবে। এখানে যারা টপ 3 থাকবে, এই টপ 3কে আমরা আমাদের শর্ট সিলেবাস 2.0 এই কোর্সটা টোটালি ফ্রিতে এনরোল করাবো। আবার বলতেছি, যারা টপ 3-তে থাকবে, এই টপ 3কে আমরা আমাদের শর্ট সিলেবাস 2.0 এই কোর্সটা ফ্রিতে এনরোল করাবো।
ওকে, তো আজকে আশা করি তোমাদেরকে আমি অনেক কিছু বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু আমি তোমাদের অ্যাকচুয়ালি কোনো কমেন্ট পড়ি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু আমার প্রথম থেকে টেন্ডেন্সি ছিল যে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি A to Z সব কিছুই বুঝাবো, প্লাস হচ্ছে তোমাদের যে একটা গাইডলাইনের প্রয়োজন ছিল, আমি সেই গাইডলাইনটার জন্য তোমাদের মূলত আজকের এই লাইভ ক্লাসটা নিতে এসেছিলাম। তো আশা রাখা যায় যে তোমরা আমাদের সাথে থাকলে আরও ভালো কিছু পাবে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আবার প্রথম থেকে হয়তো আমি আমাদের যে আমি দেখছি যে অনেক স্টুডেন্ট বলছে ভাই ক্যালকুলাসটা আপনি আবার প্রথম থেকে শুরু করান, কারণ ক্যালকুলাস আপনি যতবারই করাবেন না কেন আমরা ততবারই করবো, আর ক্যালকুলাস যতবারই করি ততবারই ভুলে যাই। সো আমার চেষ্টা থাকবে এরপরে ক্যালকুলাসের একটা সিরিজ নিয়ে আসা, এবং আমি চাই প্রত্যেকে তোমরা এখানে অ্যাটেন্ড করবে, এবং আমি চাই যে প্রত্যেক স্টুডেন্ট এখানে অ্যাটেন্ড করো। ইনশাল্লাহ আমাদের ক্যালকুলাস কোর্সটা আমরা এখানে টোটালি ফ্রিতে করাবো। তো এখানে আর বেশি কিছু বলবো না। তো ক্যালকুলাস কোর্সের জন্য সবাই প্রস্তুত থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।